অলৌকিক রহস্য। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বলে আমাদের বাড়ির 400 বছরের ঐতিহ্যবাহী পুজো, দুর্গা পুজো আমাদের বাড়িতে হতো। বলতো যখন 1825-এর আগে অন্য একটা রাজবাড়ি ছিল, সেখানে এই পুজোটা হতো। পরবর্তীতে আমাদের এই 1825-এ এই বাড়িটা তৈরি হয়, তখন আমাদের বাড়িতে এই পুজো আমরা করি, আর ওই রাজবাড়ির পুজো ওরা নিজেরা করত, আর আমাদের বাড়ির পুজো আমরা এইখানে নিয়ে আসি। বলে আমাদের 400 বছরের পুরনো এটা। বলে এটা আগে অন্য একটা রাজবাড়িতে হতো, এই বাড়ি করার পরে এখানে হয়। তো বলছে যে আমাদের তো পুজোর সময় দেখুন, যখন আমার জ্ঞান গর্ব হয়েছে, আমাদের ভাই বোন দাদা সমস্ত যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি। তো বাড়িটার বর্ণনাটা একটু দিই। বাড়িটার সামনের গেট দিয়ে ঢুকলে পরে একদম সামনেই ঠাকুর দালান। ঠাকুর দালানের পাশ থেকে সিঁড়ি উঠে গেছে উপরে যাওয়া, আর পাশ থেকে রাস্তাও চলে গেছে ভিতর, মানে অন্দরমহলে যাওয়ার। তা বলছি 2011 সালে বলে আমার বাবার এক মাস্তুতো দিদি, সে ওখানে ওখানে পড়াশুনো করেছে, করেছে। তো তার বিয়ে থা হয়ে গেছে, তার একটি ছেলে একটি মেয়ে। তো ওনার স্বামী উকিল। তো নামটা পাল্টে বলছে যে সেই বাবার সেই মাস্তুতো দিদির নাম বা বোনের নাম ধরুন রীতা, তার এক ছেলে এক মেয়ে। তা তার যে মেয়েটি, সে তো আমার বড়, আমার থেকে অনেক বড়, আমরা দিদি বলে ডাকতাম। তা বলছে একসাথে খেলাধুলো, পুজো, আনন্দ ফানন্দ আমাদের তো খুব হতো। কিন্তু মুশকিল হলো কি, যে এই দিদি যখন বয়সপ্রাপ্ত হলো, এর একটি ছেলের সাথে ঘনিষ্ঠতা হয়। বোঝা গেল? এর একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা হয়, ভাব ভালোবাসা যেটা বলে। বাইরে বেরোতো, তো কলেজ টলেজে পড়তো। তো বললো যখন আমাদের ভাই বোনদের কর্ণগোচরে এটা আসে যে দিদি এরকম কাউকে ভালোবাসে, বলে তাই নিয়ে আমরা দিদির সাথে খুব ইয়ার্কি ফাজলামিও করতাম, যেরকম হয় আর কি। তো বলছে একদিন দিদি নিজেই তার মা বাবাকে জানায় ঘটনাটা, যে সে এরকম কাউকে ভালোবাসে বা কিছু। তো বাড়ির গার্জিয়ানদের কাছে কথাটা উঠেছে যখন, তো ওই দিদির মা বাবা তারা সরেজমিনে তদন্ত করতে যায় ছেলেটার বাড়িতে, কথাবার্তা বলতে গেছে। গিয়ে যা দেখেছে যে মানে একদম গরিব গুরব ঘরের ছেলে, যেটা এই বোনেরই বাড়ির সঙ্গে একেবারেই খাপ খায় না, একদমই মানে বেচাল হয়ে যাবে। 5টা লোক খারাপ বলবে, আত্মীয় স্বজন খারাপ বলবে, যে কি রকম একটা ঘরের ছেলে আনলে, ঠিক এই ধরনের ব্যাপারটা। এখন ব্যাপারটা হচ্ছে, শুনুন, এই ভালোবাসা তো জাত পাত টাকা পয়সা এসব দিয়ে তো কেনা যায় না, এগুলো ভালোবাসাই হয়, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, মানে সেই একটা প্রবাদ বাক্য আছে, যার যেখানে মজে মন কিবা হাড়ি কিবা ডোম, ভাই এ তো বলা যায় না এগুলো, এই সমস্ত এক্সপ্লেন করাটাও মূর্খামি একটা। ভালোবাসা অন্য একটা জিনিস। তো এরা বাড়িতে, এই দিদির বাবা মা গেছে, সেই বাড়ি দেখে টেকে এসে এদের তো পিত্তি চটে গেছে। এ বাড়িতে এসে পরিষ্কার বলেছে, না অত্যন্ত মানে নিকিড়ি ঘরের ছেলে, গরিব, হবে না। কিন্তু এরপরে ওই দিদি ছেলেটার সাথে সম্পর্ক রেখে যেত এবং মাঝে মধ্যে দেখাও করত। এইবারে এই বাড়িরই কোনো মেম্বার, সদস্য এদের বাড়ির, সে একদিনকে আবার রাস্তায় ওই দিদিকে আর ওই ছেলেটাকে দেখে ফেলে বাড়িতে জানিয়েছে। এবার বাড়িতে জানানোর পর আটকে দিয়েছে বাবা মা, তুই বাড়ির থেকে বেরোবি না, যেন গার্জিয়ানরা বাড়ির থেকে বেরোবি না, এই ঘরের মধ্যে তুই থাকবি। সে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে, সেই জেলের কয়েদিদের মতো, তালা খুলে সেই খাবার দেয়া, যা স্নান করে আয়,
আর এই ঘরের মধ্যে থাকবি, ঘর থেকে বেরোবি না, মানে ঠিক যেরকম হয় ঠিক সেরকম। বলে এইভাবে 15-20 দিন কেটেছে। কাটার পর দিদি একদিন নিজে গলায় ফাঁস দিয়ে ওই ঘরে মারা গেল। বললো দিদি তো মারা গেল, সারা বাড়িটাতে একদম শোকের ছায়া, কি করা যাবে। পুলিশ এলো, সব ফর্মালিটিস হলো, শ্মশানে নিয়ে যাওয়া হলো, দাহ হলো, ক্রিয়াকর্ম হয়ে গেল। আত্মহত্যা, ও তো তাড়াতাড়ি কাজ হয়, এ তো 13-14 দিনে কিছু হবে না, 3 দিনের মধ্যে। তো যাই হোক, সে সমস্ত ক্রিয়াকর্ম মিটে মাস ঘুরে গেছে, সবাই যে যার আবার কাজে মন বসিয়েছে। কিন্তু বলছে 1 মাস বাদের থেকে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো বাড়িতে। বললো দিদির ওই ঘরের সামনেটা দিয়ে যাওয়া যেত না, হাড় হিম হয়ে যেত। বাড়ির কোনো সদস্য ওই ঘরটার সামনে দিয়ে যেতে পারতো না, হাড় হিম হয়ে যেত, একটা ঠান্ডা রক্তের স্রোত নেমে যেত। বললো সন্ধে হলে বাড়িটা একটা যেন গাঢ় অন্ধকারে যেন ছেয়ে যেত। আলো জ্বলছে কিন্তু তাও যেন মনে হচ্ছে একটা নিকষ কালো অন্ধকার একটা। এবার ধরুন আগেকার দিনের বনেদি বাড়ি, বারান্দায় বারান্দায় এরকম আলো। তা বলছে দিদির ঘরের সামনে একটা 100 পাওয়ারের ওইরকম একটা ডুম, ওটা জ্বালানো থাকতো বারান্দার আলো হিসেবে, দিদির ঘর হিসেবে না, ওই ঘরটার সামনেও ছিল। বলে ওই বাল্বটা মাঝে মধ্যেই কেটে যেত, মাঝে মধ্যেই কেটে যেত। বলে আবার কিনে তো লাগানো হতো, আবার বাল্ব কেটে যেত, না বাস্ট করে যেত। তো বলে একদিনকে মিস্ত্রি ডাকা হয়েছে। এখন আগেকার দিনের বাড়ি তো ছাদগুলো অনেক উঁচু হয়, বারান্দার ছাদ বলুন আর যাই বলুন। হ্যাঁ, এবার সে মই নিয়ে সে মিস্ত্রি তো উঠেছে, টেস্টার দিয়ে টেস্ট করেছে যে লাইনে কোনো শর্ট আছে কিনা, যে বাল্বটা বারবার কেটে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, কি ব্যাপার। একটা নতুন বাল্ব কিনে সেই মিস্ত্রি সব টেস্ট করে মিস্ত্রি লাগাতে গেছে। আর লাগাতে গেছে, ওই লাগানো অবস্থায় বলছে সুইচটা দিন, সুইচটা দিয়েছে, বাল্বটা বাস্ট করেছে। বলে মিস্ত্রির খুব কপাল ভালো যে মিস্ত্রির কিছু হয়নি। বলে এইভাবে একটা বাল্ব থাকতো না ওইখানে, জ্বালানো যেত না, একটা বাল্ব জ্বালানো যেত না। বলছে আর কিরকম, কখনো না উগ্র ধূপের গন্ধ, রজনীগন্ধার ওই মালার গন্ধ, এইগুলো বাড়িময় যেন মানে হতো, ঘুরে বেড়াতো, জানেন তো। বলে তা আমার 3 দাদা আছে, আমি নাম নিচ্ছি না এখানে, মানে ওই আমাকে অডিওতে বলেছে, আমি নাম নিচ্ছি না, আপনি নাম বসিয়ে দিন। ধরুন অনিল, সুভাষ আর প্রদীপ। বলছে এদের মধ্যে প্রদীপ ছিল হচ্ছে সবচেয়ে কুবুদ্ধি সম্পন্ন। তো বলছে দিদি মারা যাওয়ার পরে তো বছর তো ঘুরে গেছে, দুর্গাপুজো তো হয়েছে, বৎসরান্তে, কিন্তু কারণ মন মেজাজ ভালো ছিল না, ঠিক আছে। আত্মীয় স্বজন সবাই মিলিত হয়েছিল, যাক পুজোটা ভালো ভালো মিটে গেছে, দুর্গাপুজো। এবার কালী পুজো এসছে, তো কালী পুজো এসছে, তা বলছে আমার 3 দাদা, ওই অনিল, সুভাষ এবং প্রদীপ, বলে এদের মধ্যে প্রদীপ হচ্ছে সবচেয়ে কুবুদ্ধি সম্পন্ন, মানে নানা রকম মানে মজা করা, ভয় দেখানো, এগুলোর মাথার মধ্যে সবসময় ঘুরতো। এবারে ও সুভাষ আর অনিলকে বলছে, বাকি দাদাকে বলছে এই চল 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 দিদির ঘরে, ওখানে যাবো, কিন্তু অমাবস্যা। তো সেবারে কালী পুজোটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, ও বলছে যে 12টার মধ্যে কালী পুজো সমাপ্ত হয়ে গেছে, চল 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 দিদির ঘরে যাও, দিদির ঘরের সামনে। এবার ওরা রাজি হয়নি, ওই অনিল সুভাষ রাজি হয়নি, তো এ রাজি করিয়েছে, চল চল। তখন 3 জনই বলছে ঠিক আছে চল। 3 জনে গেছে, দিয়ে ওই জানলা দিয়ে উঁকি মেরেছে। উঁকি মারতে ওরা যা দেখেছে, ওদের হার্ট ফেল হয়ে যায়নি, এটা ভাগ্য ভালো। দেখছে দিদি এরম হাঁটু মুড়ে বসে ওদের দিকে তাকিয়ে হাসছে পরিষ্কার। 3 জনে ওখান থেকে দৌড় দিয়ে পরের দিন 3 জনের ধুম জ্বর আর ভুল বকছে। এইবারে ডাক্তার, ওষুধ, ঝাড়ফুঁক সমস্ত হলো। এইবারে যখন শুনেছে এই কাজ ওরা করেছে, তখন 3 জনকে বাড়ির গার্জিয়ানরা আপনার প্রচন্ড বকাঝকা করেছে, প্রচন্ড, যে কোন সাহসে এই ঘরের সামনে তোরা গেছিলি, এরকম ভয় পেয়েছিস। বলছে দেখুন আমার এক বন্ধু আছে, বলে আমি ধরে নিলাম, আমি তার নামটা নিচ্ছি না, উদয়। বলে আমাকে বলছে যে কাকু আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আমাকে ফোন করবেন, আমি সেই বন্ধুকে লাইনে নিয়ে নেব,
আপনি তার কাছ থেকে শুনবেন ঘটনাটা। বলে তো উদয়কে একদিনকে আমরা বলছে যে বাইরে তো আড্ডা মারতাম, তা বাইরে খা রোদ, তা উদয়কে বলছি উদয় চল আমাদের বাড়ি তো খুব ঠান্ডা, আমার বাড়ির ভিতরে বসে গল্প করবো। বললো বাড়ির ভিতরে বসে গল্প করছি, বললে বিশ্বাস করবে আমি উদয় বসে আছি, টাক করে একটা ইট মতো কিছু এসে পড়লো। আমি ইট কোথার থেকে আসলো? উদয় বলছে ইটটা কোত্থেকে আসলো? দেখছি ইট নেই। আর একটা সেই রজনীগন্ধা মালার যেরকম গন্ধ, সেরকম গন্ধে না চারপাশটা একদম ভরে গেল। বললো আমরা ওখান থেকে উঠে গেলাম। বলছে এইবার তো জানেন তো ধীরে ধীরে সবাই আস্তে আস্তে পড়াশুনো শেষ করে যে যার কর্মজীবনে প্রবেশ করেছে, অনেকে আলাদা আলাদা হয়ে গেছে, সার্ভিসের জন্য অমুক জায়গায় থাকে, তমুক জায়গায় থাকে। হ্যাঁ, কিন্তু বাড়িতে যে কয়জন সদস্য ছিল, তার বাড়িতে মানে ঢুকলেই ওই উগ্র ধূপ, মানে ধূপের গন্ধ, ওই রজনীগন্ধা মালার গন্ধ, মানে টিকতে পারতো না বাড়ি লোকজন, যে কয়জন সদস্য ওরা ছিল। তা বলছে যে 2022 সালে কালী পুজো, এই শিবরাত্রি, তো গরমের দিন, তা বলছে ওইটা আমরা ওই মানে আমি আমার বন্ধু আমরা ওই শিবরাত্রে আমরা সারা রাত ওই মন্দিরে থাকি, আর পরদিন সকালে বাড়িতে আসি। এবার তো সারাদিন এই মন্দিরে আমরা তো ছিলাম, রাত্রিবেলা আমার হুঁশ এসছে যে আমি মোবাইলটা বাড়িতে রেখে এসছি। তো উদয়কে বলছি যে চল একটু চল বাড়িতে চল, যে ওই ইয়েটা করব, ওই আমার মোবাইলটা ফেলে এসছি, নিয়ে আসি। এবার মোবাইলটা আনতে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে উদয়ের সাথে কথাবার্তা বলছি। তো কথাবার্তা বলতে বলতে বলছি উদয়ের সাথে কথা বলছি, হঠাৎ দেখি একটা ছায়া, বুঝতে পেরেছেন? একটা ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো মহিলার ছায়া। উদয় আর আমি ওইটা দেখে না, আমি বললাম ভাই পালা। বলছে আমি দৌড়চ্ছি, উদয় আমার পিছন পিছন দৌড়চ্ছে। উদয় পিছন ঘুরে দেখছে যে তখনও ছায়াটা ওদের তাড়া করে আসছে, বুঝতে পেরেছেন? তারপরেও বলছে যে এখন আর ওখানে আমরা তো থাকি না, ওই বাড়িতে আমরা আলাদা ফ্ল্যাটে থাকি, কখনো কখনো হয়তো নিশ্চয়ই আসি, নিজেদের বাড়ি বলে কথা, আলাদা ফ্ল্যাট থাকি, কিন্তু রাতে আমি ওখানে আর যাই না কাকু, বুঝতে পেরেছেন? তো এই ঘটনাগুলো বলবো, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাকে ফোন করবেন, আর ফোন করলে আমি সেই বন্ধুকে লাইনে নেবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘটনার ভয়াবহ। কারণ ও আমার বাড়ি সম্বন্ধে সবই জানতো, আমার বাড়িতে কি হয়েছে, কে কি দেখেছে সবটা জানতো, খুব বুঝুন ফ্রেন্ড। অনেক ধন্যবাদ আপনাকে, মেনি থ্যাঙ্কস। ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো এরকম অনেক গল্প সামনে আসবে, সো আমাদের সাথেই থাকুন, কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।